জানাচ্ছি অনলাইন হোমিও বুক স্টলের পক্ষ থেকে আজকের বুক রিভিউতে, হোমিও বইয়ের রিভিউতে। বাইরে অনেক নয়েজ হচ্ছে, ওয়াজ মাহফিলের সময়, এখন শীতকাল, তারপরও বইয়ের পোস্ট দিতে হবে, সবাইকে ভালো বইগুলো সম্পর্কে জানাতে হবে, তাই আজকের এই প্রচেষ্টা। আজকে আমাদের বইটি অত্যন্ত ছোট বই, কিন্তু আমাদের একটি গুরুত্বপূর্ণ বই। সেটি হচ্ছে অন্ট্রোনোসোড, উৎপত্তি, ইতিহাস ও ব্যবহারবিধি ও ম্যাটেরিয়া মেডিকা। বইটির রচয়িতা হচ্ছে ডাক্তার শেখ ফারুকুল্লাহি। এটি মূলত একটি অনুবাদ বই। জন প্যাটারসনের বাওয়েল নোসোড যে বইটি, সেটি অনুবাদ করেছেন ডাক্তার শেখ ফারুকুল্লাহি। বাংলা ভাষায় সম্ভবত অন্ট্রোনোসোড সম্পর্কে, শুধু অন্ট্রোনোসোড নেই, এটাই একমাত্র বই এবং একমাত্র অনুবাদ বই। তো যাই হোক, আমরা বইটি মূল্য হচ্ছে 130 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনারা চাইলে বইটি অর্ডার করতে পারেন আগে টাকা পেমেন্ট করে, অথবা ক্যাশ অন ডেলিভারিতে। বইটি মূল্য হচ্ছে 130 টাকা, পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনারা অনলাইন হোমিও বুক স্টলে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ ও হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 0191215062। আমি আবার বলছি 0191215062। এবার আমরা বইয়ের ভেতরে প্রবেশ করছি। বইটি লিখেছেন ডাক্তার শেখ ফারুকুল্লাহি। লেখকের পরিচিতি আমরা জানি, অনেকেই ডাক্তার শেখ ফারুকুল্লাহি স্যারকে চিনে থাকেন। বাংলাদেশের প্রধান হোমিওপ্যাথদের মধ্যে এবং সিনিয়র হোমিওর মধ্যে তিনি এক অন্যতম। তো ডাক্তার শেখ ফারুকুল্লাহি স্যারের বৈশিষ্ট্য হচ্ছে তিনি একাধারে একজন অ্যালোপ্যাথি ডাক্তার এবং হোমিওপ্যাথি চিকিৎসক। যদিও তিনি এখন অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন না, তিনি কিন্তু একজন MBBS এবং পেশার দিক থেকে তিনি BCS ক্যাডার ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের রেজিস্ট্রার ছিলেন। পরে তিনি সৌদি আরবে সৌদি সরকারের অধীনে হাসপাতালে চিকিৎসা বা চাকরিও করেছেন অ্যালোপ্যাথি চিকিৎসক হিসেবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, তিনি অ্যালোপ্যাথি পড়ার পাশাপাশি তখন থেকে হোমিওপ্যাথি পড়া শুরু করেন এবং স্যারের সাথে আমার ব্যক্তিগতভাবে চেম্বারে মাঝে মধ্যে যাওয়া হয়, যেহেতু আমার বাবার ক্যান্সারের চিকিৎসা জন্য স্যারের দ্বারস্থ হই এবং এখন বর্তমানে খুব ভালোভাবে স্যার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তো স্যারের সাথে কথা বলে যেটা জানা যায়, স্যার ছাত্র জীবনে খুব পড়াশোনার প্রতি খুব আগ্রহী ছিলেন এবং অনেক কষ্ট করে অনেক বই জোগাড় করতেন এবং পড়াশোনার জন্য তিনি অনেক সময় ব্যয় করতেন, যার ফলশ্রুতিতে তিনি এখন অনেক কিছু জানেন। আরেকটা জিনিস স্যারের সম্পর্কে আমরা জেনেছি, সেটা হচ্ছে স্যার কলকাতার একটা পত্রিকায়, হোমিওপ্যাথিক পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন এবং পশ্চিমবঙ্গে তার একটা, ভারতের হোমিওপ্যাথি কমিউনিটিতে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। এবং আর স্যারের আরেকটা পরিচয় হচ্ছে, তিনি বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ, যেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন হোমিওপ্যাথি সংগঠন, সেটা তিনি বর্তমান সভাপতি। যাই হোক, আমরা স্যারের অন্ট্রোনোসোড বইটার ভিতরে যাচ্ছি। বইটা সম্পর্কে এটা স্যার ভূমিকা লিখছেন, ভূমিকা থেকে একটু পড়ি। হ্যানিম্যানের যুগে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের যেসব বিষয়ে অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা তাদের অন্যতম। হ্যানিম্যান তার জীবদ্দশায় অনধিক 99টি ওষুধের পরীক্ষণ করে গেলেও পরবর্তীকালে তার নিরলস অনুসারীদের ব্যক্তিগত জোটবদ্ধ উদ্যোগে বহু সংখ্যক ওষুধের পরীক্ষণ ও পুনঃপরীক্ষণ হয়েছে। এর ফলে প্রায় বর্তমানে 1,500-এর ওপর হোমিওপ্যাথিক ওষুধ দৈনন্দিন চিকিৎসাক্রমে ব্যবহৃত হচ্ছে। অবশ্য নতুন সংযোজিত ওষুধগুলোর মধ্যে অনেক অপরীক্ষিত বা আংশিকভাবে পরীক্ষিত ওষুধও রয়েছে, কিন্তু এসব ওষুধ অসংখ্য চিকিৎসকের দীর্ঘদিনের অভিজ্ঞতায় ব্যবহারিকভাবে পরীক্ষিত, ক্লিনিক্যালি প্রুভড ও সমর্থিত হয়ে হোমিওপ্যাথিক ভেষজ ভাণ্ডারের এক অমূল্য সম্পদে পরিণত হয়েছে। অন্ট্রোনোসোড এই ধরনের ব্যবহারিক লক্ষণের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি মূল্যবান ওষুধ গোষ্ঠী। দৈনন্দিন হোমিওপ্যাথিক চিকিৎসা, বিশেষ করে জটিল চিররোগের চিকিৎসা, যেখানে সদৃশ্য ওষুধ নির্বাচন দুঃসাধ্য হয়ে পড়ে বা সুনির্বাচিত ওষুধ দিয়ে ঈপ্সিত ফল লাভ হয় না,
সেখানে অন্ত্রনৌষধ হোমিওপ্যাথিক চিকিৎসকের শেষ অবলম্বন হয়ে দাঁড়ায় এবং আপাত অনারোগ্যকর অনেক রোগীকে আরোগ্যের পথে নিয়ে যায়। বস্তুত হোমিওপ্যাথিক ভেষজ ভাণ্ডারে এই অভিনব ওষুধ গোষ্ঠীর সংযোজনে চিররোগের চিকিৎসা এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। যাই হোক, স্যার যেটা বলেছেন যে যখন আমাদের যে পলিক্রেস্ট ওষুধগুলো এবং যেগুলো আমাদের নোসোড ওষুধগুলো যখন ঠিকমতো কাজ করে না বা এগুলো দিয়ে যখন দুরারোগ্য ব্যাধি দূর করা যায় না, তখন অন্ত্রনৌষধের ওপর আমরা দ্বারস্থ হই। অন্ত্রনৌষধ হচ্ছে 12টি মেডিসিন। মানুষের পেটের মধ্যে আমরা জানি ইন্টেস্টাইন রয়েছে, অন্ত্র, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র। এইসব ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের মধ্যে উপকারী কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো যে খাদ্যের পাচন ঘটায় এবং আমাদের অনেক বায়োলজিক্যাল বিষয়গুলো এর উপর নির্ভরশীল। সেই উপকারী যে ব্যাকটেরিয়া বা অন্ত্রের মধ্যে যে জীবাণু, সেগুলো থেকেই অন্ত্রনৌষধ ওষুধগুলো প্রস্তুত করেছেন ডাক্তার জন প্যাটারসন। যাই হোক, আমরা ভিতরে যাচ্ছি বইয়ের। অন্ত্রনৌষধের সূচিপত্রগুলো দেখে নিই। প্রাক কথন, অন্ত্রের জীবাণু গোষ্ঠী, জীবাণু ভূতাত্ত্বিক ইতিহাস, এডওয়ার্ড বাক এবং অন্ত্র জীবাণু সম্পর্কিত গবেষণা, বাকের হোমিওপ্যাথিতে রূপান্তর। ডক্টর এডওয়ার্ড বাকই, ভুল বলেছিলাম, জন প্যাটারসনও বইটা লিখেছেন এবং তিনিও গবেষণা করেছেন। এডওয়ার্ড বাক মানে ব্যাকও বলা হয়, যে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি যিনি আবিষ্কার করেছেন, একই ব্যক্তি অন্ত্রনৌষধ ওষুধগুলো আবিষ্কার করেছেন। জন এবং এলিজাবেথ প্যাটারসন অন্ত্রনৌষধের জন প্যাটারসন হলো উন্নয়ন করেছেন, আর ব্যাক হচ্ছে আবিষ্কার করেছেন। তার মানে দুজনের অবদানে অসামান্য। বাক ওষুধ আবিষ্কার করেছিলেন আর প্যাটারসন এটাকে উন্নতির ধাপে নিয়ে গেছেন। অন্ত্রনৌষধের ব্যবহার ক্ষেত্র, শক্তি, মাত্রা নির্বাচন ও প্রয়োগবিধি, ম্যাট্রিমেডিকা। এই যে অন্ত্রনৌষধ যেগুলো ওষুধগুলো সম্পর্কে এখানে সূচিপত্রে দেয়া আছে। মর্গান, প্রোটিয়াস, গার্টনার, ডিসেন্ট্রি কম্পাউন্ড, সাইকোটিক কম্পাউন্ড, ব্যাসিলাস নম্বর 10, মিউটোবাইল ফিকালিস। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু ওষুধের পাশে ব্যাগ দেওয়া আছে, আর কিছু দু একটা ওষুধের পাশে প্যাটারসন, অর্থাৎ যে ওষুধগুলো ব্যাগ আবিষ্কার করেছেন সেগুলোর পাশে ব্যাগ দেওয়া হচ্ছে, আর যে ওষুধগুলো প্যাটারসন আবিষ্কার করেছেন সেগুলো প্যাটারসন নাম দেওয়া আছে। তো আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, এই অন্ত্রনৌষধের ওষুধগুলো বাংলাদেশে পাওয়া যায় না, দুষ্প্রাপ্য। এগুলো ভারতে কিছু কোম্পানি তৈরি করে। তো অনলাইন হোমিও বুক স্টলের আরেকটা সিস্টার প্রতিষ্ঠান বা সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে কসমিক হোমিওপ্যাথিক ফার্মেসি। এটা আমাদেরই প্রতিষ্ঠান। সেটা থেকে আমরা এই অন্ত্রনৌষধগুলো 30 এবং 200 শক্তি এনে সেন্ট জর্জ কোম্পানির এনে থাকি। এগুলো এনে আমরা বড়িতে সেগুলো সরবরাহ করে থাকি। কারো যদি বড়িতে এই অন্ত্রনৌষধগুলো প্রয়োজন হয়, আপনারা একই নাম্বারে যোগাযোগ করে বা আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারবেন। আর বইয়ের জন্য তো আমরা আছি অনলাইন হোমিও বুক স্টল। এই বইটি পাবেন, অন্ত্রনৌষধ বইটি, ডাক্তার শেখ ফারুক এলাহি রচিত। ওটির দাম হচ্ছে 130 টাকা। যোগাযোগ নাম্বার হচ্ছে 01912150642। আমরা সূচিপত্র দেখলাম, এবার বইয়ের ভেতরে যাই। এখানে স্যার বিভিন্ন উদ্ভিদের যে ওষুধের উৎস সেগুলো সম্পর্কে আলোচনা করেছেন ডাক্তার শেখ ফারুক এলাহি স্যার। রোগজ যে উৎস, এগুলো রোগজ উৎস সম্পর্কে বলা আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নোসোডের বেলা একটি দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এই অনেক গুরুত্বপূর্ণ নোসোডই কোনো হ্যানিম্যান পরীক্ষণ ছাড়াই শুধু ব্যবহারিক লক্ষণ, ক্লিনিক্যাল সিমটমস ভিত্তিতে ওই চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। অথচ এসব মূল্যবান ওষুধের বিস্তৃত পরীক্ষণের প্রয়োজন অনস্বীকার্য। যথারীতি পরীক্ষণ হলে এসব ওষুধের আরও অনেক রোগ উৎপাদক তথা রোগ আরোগ্যকারী মূল্যবান লক্ষণ সম্বন্ধে জানা যেত এবং আরও অনেক জটিল রোগ ব্যাধি
অধিকতর নিশ্চয়তা বা আস্থার সাথে এসব ওষুধ ব্যবহার করা যেত। অর্থাৎ নোসোট ওষুধগুলো যেরকম পরীক্ষা বা প্রুভিং হওয়ার কথা ছিল সেরকম হয়নি, আরও নোসোটগুলো আরও পরীক্ষার দাবি রাখে। যেরকম আমরা অন্ত্রনোসরের আলোচনায় যাচ্ছি, অন্ত্রের জীবাণু গোষ্ঠী কি বলেছেন, মানুষের পরিপাক নালী নিম্নাংশে বিশেষ করে বৃহদান্ত্রের বিভিন্ন প্রকারের লক্ষ কোটি জীবাণুর বাস। মানুষের মলের মধ্যে প্রায় 40% ওজন হিসেবে শুধু জীবাণু। এটি বোঝা যায় কি অবিশ্বাস্য সংখ্যক জীবাণু অন্ত্রের মধ্যে বাস করছে। ফলে প্রাপ্ত এসব জীবাণুর কিছু সংখ্যক আসে পরিপাক নালীর উপর দিয়ে প্রান্ত থেকে, যা খাদ্যনালী খাদ্য পানীয়ের সাথে পাকস্থলীতে প্রবেশ করে এবং কোনোভাবে পাকস্থলী নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিডের ধ্বংসক্রিয়া থেকে বেঁচে গিয়ে অন্ত্রে প্রবেশ করে। তবে অন্ত্রের অধিকাংশ জীবাণুই হচ্ছে সেখানকার পুরনো বাসিন্দা। অন্ত্রে প্রায় স্থায়ীভাবে বসবাসকারী এই অগণিত জীবাণু গোষ্ঠীর বেশিরভাগই হচ্ছে পরজীবী ও অক্ষতিকর। ওই যে আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে, যে উপকারী কিছু ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের অন্ত্রে রয়েছে। যাই হোক, বরং ক্ষেত্রবিশেষে কল্যাণকর। এরা অন্ত্রের ভুক্ত দ্রব্যে বিভিন্ন বিক্রিয়া করে তা থেকে ভিটামিন, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান যোগান দেয়। এছাড়া ভুক্ত খাদ্যদ্রব্যের জটিল কাজগুলোকে ভেঙে পরিপাক ও বিশেষণের উপযোগী সহজ সাধারণ খাদ্য উপাদানে পরিণত করে। এসব জীবাণুনাশী অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহারে অন্ত্রের এসব কল্যাণকর জীবাণু লয়প্রাপ্ত হয়ে দেহে ভিটামিনের অভাব ঘটায়। অর্থাৎ অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন যে শক্তিশালী ওষুধগুলো আমাদের এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। বিভিন্ন আমরা যে ব্যথানাশক ওষুধ খাই বা বিশেষ করে যে গ্যাস্ট্রিকের ওষুধগুলো, এগুলোকে অন্ত্রের যে উপকারী ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। অন্ত্রের এই বিশাল জীবাণু গোষ্ঠীর একটি ক্ষুদ্রাংশ অবশ্য ক্ষতিকর, তবে এগুলোর অন্ত্রের স্থায়ী নয় বরং সাময়িক বাসিন্দা। দূষিত খাদ্য পানীয় বাহিত হয়ে এসব জীবাণু অন্ত্রে প্রবেশ করে এবং রোগ আক্রমণের অনুকূল পরিবেশে সংবেদনশীল ব্যক্তিতে বিশেষ বিশেষ রোগাবস্থা সৃষ্টি করে। সাধারণভাবে অন্ত্রে প্রাপ্ত জীবাণু গোষ্ঠীর মধ্যে নিচে বর্ণিত প্রজাতিগুলো প্রধানত দৃষ্ট হয়। এখানে বিভিন্ন যে অন্ত্রের জীবাণুগুলো সেগুলোর সম্পর্কে স্যার বিস্তারিত আলোচনা করেছেন, যেমন ব্যাসিলাস কোলাই, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকোক্কাই, গুটিবাহী ব্যাসিলাই, স্পোরবিয়ালিং ব্যাসিলাই, ল্যাকটিক অ্যাসিড ব্যাসিলাস, অন্যান্য আদার গ্রাম নেগেটিভ অর্গান। তো এই জীবাণুগুলো যেমন উপকার করে, কিছু কিছু জীবাণু আছে ক্ষতিকর করে। তো এই অন্ত্রের মাধ্যমে যে কার্যক্রমগুলো করে, এই কার্যক্রমগুলোর কারণেই যেমন আমাদের লিভার, কিডনি, ফুসফুস, বিশেষ করে লিভার আমাদের সবচেয়ে বড় অন্ত্র আমাদের। তো এই লিভারের সাথে যেমন চর্মরোগের সম্পর্ক আছে, চোখের সম্পর্ক আছে। যেমন অন্ত্রের কারণে অনেকের আইবিএস হয়, এই অন্ত্রের কার্যক্রমের যদি ব্যাঘাত ঘটে। তো এটার অন্ত্রের ওষুধগুলি যদি দেওয়া হয়, তাহলে এই অন্ত্রের যে ব্যাকটেরিয়া বা উপকারী যে জীবাণুগুলো সেগুলোর কার্যক্রমগুলো আবার সঠিকভাবে সঠিক ট্র্যাকে ফিরে আসে। এটাই হচ্ছে অন্ত্রন ওষুধের বিশেষত। অন্ত্রন ওষুধের মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই স্কিনের বাইরে যে চর্মরোগের ক্ষেত্রেও অন্ত্রন ওষুধ একটা ভালো কাজ করে। আমি যেটা জানি যে মর্গান পিওরের একটা চর্মরোগের ক্ষেত্রে ভালো ভূমিকা আছে। অর্থাৎ আপনার লিভারের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো যদি কমে যায় বা অন্ত্রর যে জীবাণুগুলো যদি কমে যায় উপকারী, তাহলে দেখে সেটা কাজ করতে না পারার কারণে সেটা স্কিনে চর্মরোগ হিসেবে দেখা দেয়। বিভিন্ন যেমন আইবিএসের ব্যাপারটাই বলা যায়, যে আইবিএস যে ঘন ঘন টয়লেটে যাওয়া বা খেলেই যে ধরা, তার মানে তার পরিপাক ক্রিয়া ঠিকমতো কাজ করছে না, তার অপকারী ব্যাকটেরিয়াগুলো কমে গেছে। তখন অন্ত্রন ওষুধের মাধ্যমে সেই অপকারী ব্যাকটেরিয়াগুলো আবার তৈরি হয়, সেগুলো অন্ত্রকে আবার ঠিক করে দেয়, আমাদের অর্গানগুলোকে ঠিক করে দেয়। এভাবেই অঙ্গটা সঠিক তার কার্যক্রমে ফিরে আসে, ফলে রোগটা আরোগ্য হয়। তো যাই হোক,
এটা ছক দেওয়া আছে, ব্যাগ প্যাটারসন কর্তৃক নামমালা, জীবাণুতাত্ত্বিক নামমালা। আচ্ছা যাই হোক, অনেকে হয়তো জানতে যাবেন যে বইটি কত পৃষ্ঠা। বইটি হচ্ছে বেশি বড় না, ছোট বই। বইটি হচ্ছে 80 পৃষ্ঠা। 80 পৃষ্ঠা, কিন্তু কাগজগুলো ভালো, অফসেট, সম্ভবত 70 গ্রাম কাগজে ছাপানো হয়েছে। এই যে যেমন এখানে স্যার জীবাণু, ডাক্তার শেখ ফারুকুল স্যার জীবাণুর বিভিন্ন জীবাণুর যে আবিষ্কার বা কীভাবে ক্রমবিকাশ হলো সেটার আর ইতিহাস দিয়েছেন। এই যে এটা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, এডওয়ার্ড বাক এবং অন্ত্র জীবাণু সম্পর্কিত গবেষণা। বিংশ শতাব্দীর গোড়ার দিকে প্রখ্যাত শল্য চিকিৎসাবিদ ডাক্তার আরবুটহন্ট লেন এরূপ একটি তত্ত্বের অবতারণা করেন যে অধিকাংশ চিররোগের উৎপত্তি হচ্ছে বৃহদান্তে অন্ত্র জীবাণু সৃষ্ট স্ববিষাক্ততা থেকে। এই তত্ত্বের ভিত্তিতে অনেক রোগী যারা বিভিন্ন প্রকার চিররোগ ভুগছিলেন অথচ কোনোরূপ ওষুধ চিকিৎসায় ফল লাভ হচ্ছিল না, তাদেরকে অপারেশন করে তাদের বৃহদান্তের অংশ বিশেষ কেটে ফেলা হয়। এর ফলে বিস্ময়করভাবে অনেক রোগী অভাবনীয় উন্নতি লাভ করে। এই রোগীদের উপর অপারেশনের অনুকূল মানসিক প্রভাবের ফলেই হোক বা স্যার লেন প্রদত্ত তত্ত্বের যথার্থতার জন্যই হোক, এই আপাত কার্যকারিতার ফলে তারপর থেকে বৃহদান্তের অংশচ্ছেদন, রিসেকশন অফ কোলন অপারেশনটি খুব জনপ্রিয় হয়ে ওঠে। অর্থাৎ বৃহদান্তের যে জায়গায় যে অন্ত্রনসোডের উপস্থিতি কম বা গণ্ডগোল, সেই অংশটুকু অপারেশন করে বাদ দেওয়ার ফলে রোগীদের অভাবনীয় ক্রনিক ডিজিজের ক্ষেত্রে উন্নতি হয়েছিল। এরপর 1912 সালের দিকে ডাক্তার এডওয়ার্ড বার্গ চিররোগের উৎপত্তিতে তথাকথিত অক্ষতিকর অন্ত্র জীবাণুর কার্যকারণগত সম্পর্ক নির্ণয়ের জন্য ব্যাপক গবেষণা শুরু করেন। তিনি এই সময় লন্ডন ইউনিভার্সিটি কলেজ হাসপাতালে সহকারী জীবাণুতত্ত্ববিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি লক্ষ্য করলেন যে সুস্থ অসুস্থ যে কোনো ব্যক্তির অন্ত্রেই অসংখ্য পরিমাণে কলিটাইফয়েড জাতীয় জীবাণু বিরাজমান। প্রচলিত ধারণা অনুযায়ী যদিও এগুলোকে অন্ত্রের নির্দোষ বাসিন্দা বা রোগ উৎপাদক গুণহীন বলে বিবেচনা করা হতো, তবুও ডাক্তার বাগ এই ধরনের চিন্তাধারায় প্রভাবিত হননি। বরং তার এরকম ধারণা হয় যে এসব জীবাণু কোনো তরুণ রোগ সৃষ্টি করতে না পারলেও অন্ত্রে এদের দীর্ঘ অবস্থানের ফলে, বিশেষ করে কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে গেলে এরা নানাবিধ চিররোগ সৃষ্টি করতে পারে। তার এই ধারণার যথার্থতা প্রমাণে তিনি দীর্ঘকাল ধরে অন্ত্র জীবাণু সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চালিয়ে যান। তার এসব গবেষণা কর্মের ফলাফল ও অনুসিদ্ধান্ত তিনি বিভিন্ন বিজ্ঞান সেমিনারে পঠিত গবেষণা ও বই পুস্তকের মাধ্যমে প্রকাশ করেন। নিচে এ সংক্রান্ত কিছু উদ্ধৃতি দেওয়া হলো। অর্থাৎ মানুষের পেটের বা অন্ত্রের মাধ্যমে যেসব যেগুলো উপকারী ব্যাকটেরিয়া বা জীবাণুকে বিবেচনা করা হচ্ছে যেটা উপকারী, তো ডাক্তার এডওয়ার্ড বার্গ গবেষণা করে দেখলেন যে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাহলে এরা এই উপকারী জীবাণুগুলো বিভিন্ন ধরনের অদ্ভুত আচরণ করে তখন তারা শক্তিশালী হয়ে যায় এবং বিভিন্ন ক্রনিক রোগের সৃষ্টি করে। এভাবেই অন্ত্রনসোডের উৎপত্তি হয় বা অন্ত্রনসোড যে কীভাবে কাজ করে সেটার একটা বেসিক ধারণা এইভাবেই পাওয়া যায়। 1912 সালের দিকে এটা নিশ্চিতভাবে জানা যায় যে সুস্থ অসুস্থ উভয় প্রকার মানুষের অন্ত্রে এক ধরনের ব্যাসিলাস জাতীয় জীবাণু আছে, তবে এগুলো তখন পর্যন্ত জীবাণুবিদদের নিকট কোনোরূপ গুরুত্ব বহন করতো না। কিন্তু পরবর্তীকালে এগুলোকে বিভিন্ন চিররোগের সঙ্গে সংশ্লিষ্ট থাকতে দেখা যায়। এসব জীবাণু হচ্ছে বিভিন্ন প্রজাতির অদুগ্ধ শর্করা গাজক ব্যাসিলাস, যা কলি টাইফয়েড জীবাণু গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এগুলো দেখতে যদিও একেবারে টাইফয়েড, প্যারাথাইরয়েড বা ডিসেন্ট্রির জীবাণুর ন্যায়, তবু কোনো তরুণ রোগের উৎপত্তিতে বা কোনো বিশেষ রোগ অবস্থার সঙ্গে এদেরকে সরাসরি জড়িত থাকতে দেখা যায়নি। যেহেতু এই ধরনের কোনো কার্যকারণগত সম্পর্ক নির্ণয় করা সম্ভব হয়নি, তাই অতীতে এসব জীবাণুকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি এবং নিদান তত্ত্ববিদ বা চিকিৎসকগণও এগুলোকে কোনোরূপ বিবেচনায় আনার প্রয়োজন বোধ করেননি। যাক, এটার সারমর্ম এটাই দাঁড়ালো যে যেসব উপকারী যে জীবাণুগুলো বা উপকারী ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রে থাকে সেগুলোকে উপকারী বলা হতো বা কোনো ধরনের দোষহীন বলা হতো, কিন্তু যদি আমাদের
রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় বা আমাদের জীবনের শক্তি দুর্বলতা হয়, তখন এগুলো অদ্ভুত আচরণ করে বিভিন্ন ক্রনিক রোগ সৃষ্টি করে, যেমন যেটা আমরা বললাম যে আইবিএস বা চর্মরোগ, অন্য ধরনের অর্গানের ফাংশনগত রোগ। তো অন্টন ওষুধ যদি ওষুধটা দেওয়া হয়, তখন এই জীবাণুগুলো তাদের যে নেগেটিভ কাজ সেটা বন্ধ করে পজিটিভ রোল প্লে করে, তখনই রোগটা সেরে যায়। এইভাবেই যে অন্টন ওষুধের কার্যক্রমগুলো বা কীভাবে কাজ করে সেটা বিস্তারিত বই থেকে আমরা জানতে পারবো। এখানে রয়েছে ডাক্তার বাগ কীভাবে হোমিওপ্যাথি ডাক্তারে রূপান্তরিত হলেন বা হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে তিনি চিকিৎসা শুরু করলেন, এবং অন্টন ওষুধের ক্রমবিকাশ বা উন্নতিতে তার একটা বিশেষ ভূমিকা রয়েছে। যেমন এই জন্য কিছু ওষুধের পাশে তার নাম জুড়ে দেওয়া হয়েছে। যেমন মর্গান ওষুধটার সাথে কিন্তু রয়েছে ব্যাক, অর্থাৎ এই ব্যাকের নামে মর্গান ব্যাক ওষুধটা বলা হয়। তার মানে জন প্যাটারসন এবং এডওয়ার্ড ব্যাক এই দুইজন হচ্ছেন এই অন্টন ওষুধের পুরোদায় ব্যক্তি। যোগ অনেক দিন ধরে বইটা বিক্রি করলো, আর বইটা আসলে আমার নিজেরও পড়া হয়নি। আজ এই সুযোগে বইটা সম্পর্কে কিছু আমি জানতে পারছি, তো সেটা আমার সৌভাগ্য। তো আশা করি যে সবাই এই বইটা পড়লে অন্টন ওষুধ সম্পর্কে তাদের একটা স্বচ্ছ ধারণা হবে, এবং অন্টন ওষুধগুলো কীভাবে ব্যবহার করা যায়। যেহেতু ইংরেজি আর কিছু বই আছে আরও এই প্যাটারসনের বই ছাড়াও, তো তখন তারা এই বই ছাড়াও তখন ইংরেজি অন্যান্য বইগুলো পড়তে উদ্বুদ্ধ হবেন এবং অন্টন ওষুধ সম্পর্কে ব্যাপক। তো অন্টন ওষুধগুলো মজার ব্যাপার হচ্ছে যে অন্টন ওষুধগুলো ঠিকমতো ব্যবহার করতে পারলে অনেক রোগ সারানো যায় বা অনেক দুর্বোধ্য, যেটা আমরা বলি যে কোনো রোগে যদি গিট্টু লেগে গেছে, গিট্টুটা ছুটছে না, তো এই রোগের গিট্টু ছুটানোর জন্য বা ছাড়াবার জন্য এই অন্টন ওষুধটা একটা ভালো একটা অস্ত্র বা হাতিয়ার হিসেবে হোমিওপ্যাথদের জন্য কাজ করবে। আমাদের আসলে হোমিওতে অনেক ওষুধ আছে যেগুলো আমাদের আসলে ব্যবহার শিখতে হবে। হাতিয়ার আছে, কিন্তু হাতিয়ারের ব্যবহার আমরা জানি না। ব্যবহারটা শিখলে আমরা সেটা কাজে লাগাতে পারি। এখানে অন্টন ওষুধের ব্যবহার ক্ষেত্র দেয়া আছে। শক্তি মাত্রা নির্বাচন প্রয়োগ বিধি, অন্টন ওষুধে কীভাবে শক্তি মাত্রা নির্ধারণ করতে হয়। মজার ব্যাপার হচ্ছে অন্টন ওষুধগুলো 50 মিলিসিমেল 50 সহস্রতমিক পদ্ধতিতেও কিছু ওষুধ এখন পাওয়া যাচ্ছে। যদিও অন্টন ওষুধগুলো আসলে শততমিক ব্যবহার করাটাই বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার করা উচিত, তবে 50 সহস্রতমিকও অনেকে ব্যবহার করে থাকেন। যাই হোক, এখানে অন্টন ওষুধের শক্তিমাত্রা সম্পর্কে ডাক্তার শেখ ফারুক এলাহি সংক্ষেপে বর্ণনা করেছেন। যেহেতু বই ছোট, এই জন্য প্যাটারসনের বই থেকে অনুবাদ করা, তো এই জন্য তিনি ধারাটাই ঠিক রেখেছেন। প্যাটারসন যা বলেছেন নিজে থেকে কিছু সংযোজন করেননি, বাংলা এটাকে সহজবোধ্য করার জন্য যা যা বলা দরকার সেটা বলেছেন। এই যে এইটাই পড়ছে ম্যাট্রিয়া মেডিকা অন্টন ওষুধগুলো, যে যে ওষুধটা 12টা মেডিসিন, সেটা সম্পর্কে প্রত্যেকটা ওষুধ সম্পর্কে এখানে কোনটার কী কাজ। ম্যাট্রিয়া মেডিকা অন্যান্য ম্যাট্রিয়া মেডিকার মতো অন্টন ওষুধের সংক্ষিপ্ত ম্যাট্রিয়া মেডিকা এখানে দেওয়া হয়েছে। আমরা যে কোনো একটা ওষুধ পড়ে আজকের ভিডিওটা শেষ করব। যেমন মর্গান ব্যাক, যেটা আমি বললাম, এটা ওষুধের মূল নাম হচ্ছে মর্গান। যেহেতু ব্যাক এটা আলোচনা করেছেন, এই জন্য ব্যাকের নামে এটা মর্গান ব্যাক বলা হয়। এটা 30 এবং 200 শক্তি আমাদের কাছে আছে। আপনাদের কারো লাগলে, বড়িতে লাগলে যোগাযোগ করতে পারবেন। ব্যাসিলাস মর্গান জীবাণুটি হচ্ছে অন্ত্রে প্রাপ্ত অদুগ্ধ স্বর্গাজক জীবাণু গোষ্ঠীর মধ্যে প্রধান এবং সবচেয়ে বহুল প্রাপ্ত জীবাণু। এই জন্য এর গবেষণামূলক পরীক্ষা নিরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, আর এর ফলে এ থেকে তৈরি অন্টন ওষুধটিরও বিস্তৃত ব্যবহারিক পরীক্ষণ ক্লিনিক্যাল প্রুভিং সম্ভব হয়েছে। ডাক্তার ব্যাক আবিষ্কৃত এই ব্যাসিলাস মর্গান জীবাণু গোষ্ঠীকে ডাক্তার প্যাটারসন 2 শ্রেণীতে ভাগ করেন: মর্গান বিশুদ্ধ, মর্গান গার্টনার। অর্থাৎ মর্গান গার্টনার নামে আরেকটা ওষুধ আছে আর কি। নর্মালি মর্গান বিশুদ্ধ বলতে এই মর্গান ব্যাক কী বোঝায়, আর মর্গান গার্টনার হচ্ছে আরেকটা ওষুধ। তার মানে আমরা মর্গান ব্যাক এবং মর্গান গার্টনার দুইটা ওষুধ, মর্গানের 2টা শ্রেণী বিভাগ পেয়ে থাকি। ডাক্তার বাকের গবেষণা কৌশল অনুযায়ী
যে সকল অদুগ্ধ শর্করা, গাজক, অন্ত্র, জীবাণু গ্লুকোজের মাধ্যমে 18 ঘন্টা পুষ্টি সাধনের পর শুধু অম্ল গ্যাস উৎপন্ন করে, তাদেরকে সার্বিকভাবে ব্যাসিলাস মর্গান নামে অভিহিত করা হয়। কিন্তু ডাক্তার প্যাটারসন এসব ব্যাসিলাস মর্গান জীবাণুকে পুষ্টি সাধনের সর্বোচ্চ সময়কাল 72 ঘন্টা পর্যন্ত রাখার পর দেখতে পান যে কিছু সংখ্যক জীবাণু তখনও আগের জৈব রাসায়নিক বৈশিষ্ট্যকেই বজায় রেখেছে। তিনি এগুলোর নাম দেন ব্যাসিলাস মর্গান বিশুদ্ধ। যাই হোক, এগুলোর মর্গান গাটমা মর্গান ব্যাগ কীভাবে পার্থক্য করা হয়েছে সেটা বলা হয়েছে। মর্গান ব্যাগের অন্ত্রনসের প্রধান ক্রিয়াস্থল কী ক্ষেত্রে এটা কাজ করে: মুখ, গহ্বর থেকে পায়ুপথ পর্যন্ত পুরো পরিপাকতন্ত্রের, শ্রৈষ্ঠিক ঝিল্লির ও যকৃত, যৌনতন্ত্রের শ্রৈষ্ঠিক ঝিল্লি, চর্ম। যদিও উপযুক্ত ক্রিয়াস্থল মর্গান ব্যাগের উভয় শ্রেণীর নসদেরই আয়তাভুক্ত, তবু শ্রেণীভেদে তাদের ক্রিয়াসন্ধিতে কিছুটা তারতম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ মর্গান ব্যাগ এবং মর্গান গার্টনারের কিছু কমন ফিচার রয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু ওষুধের ক্রিয়া বা কী কাজে কাজ করে তাদের মিলও আছে, কিছু ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। মর্গান বিশুদ্ধ পিত্তথলির পুরাতন প্রদাহ, পিত্ত পাথুরি ও চর্ম উপসর্গে অধিক কার্যকর হয়। পক্ষান্তরে মর্গান গার্টনার পিত্তথলির তরুণ প্রদাহ, যৌন রেচনতন্ত্রের তরুণ প্রদাহ ও মূত্র পাথুরি রোগীকে অধিকতর কার্যকর। অর্থাৎ মর্গান ব্যাগ হচ্ছে পিত্তথলির পাথর, আর মর্গান গার্টনার হচ্ছে মূত্রথলির পাথরে ভালো কাজ করে। এখানে যেমন এই যে প্রধান চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে মন, মাথা, পরিপাকতন্ত্র, রুচি, অরুচি, ক্ষতিকর, শ্বাসতন্ত্র, মানে কোন কোন অর্গানের ওপর কী কী কাজ রয়েছে সেটা বলা আছে। যেমন মর্গান ব্যাকের কেন্দ্রীয় চারিত্রিক বৈশিষ্ট্যকে এক কথায় স্থানীয় রক্তাধিক্য কনজেশন হিসেবে অভিহিত করা যেতে পারে। দেহের যেসব অন্ত্রে মর্গানের ক্রিয়াশক্তি সৃষ্ট হয় তার সর্বত্রই এই রক্ত সঞ্চয় অবস্থা বিদ্যমান থাকে। অর্থাৎ রক্ত জমে, রক্তে যে বেশি একই অর্গানে রক্তের আধিক্য, সেটা মর্গানের একটা বৈশিষ্ট্য। এর লক্ষণ সময়ে সাধারণ বৃদ্ধিকাল বিকাল 4টা থেকে 8টা। মর্গানের মন কেমন থাকে: অন্তর্মুখী, উদ্বিগ্ন, ভীত, অস্থির, অধৈর্য, স্বাস্থ্য রোগ সম্বন্ধে অকারণ দুশ্চিন্তা, খিটখিটে মেজাজ, লোক সঙ্গ পছন্দ করে না, লোকের ভিড়ে যেতে ভয়, আবার একা থাকার ভয়, বিমর্ষ, কখনো কখনো আত্মহত্যার চিন্তা করে। অর্থাৎ একটা বিষাদ, অধৈর্য এবং একা থাকার একটা প্রবণতা আছে। মাথা ব্যথা, রক্তাধিক্য, মাথা ব্যথা, কনজেস্টিভ হেডেক, এর সাথে রক্তাভ মুখমণ্ডল, অর্থাৎ মুখ এবং মাথা রক্ত সঞ্চয় হবে। বৃদ্ধি, উত্তাপে, গরম আবহাওয়ায়, বজ্রপাতে, উত্তেজনায়, বাস অথবা ট্রেনে ভ্রমণে। উচ্চ রক্তচাপজনিত মাথা ঘোরা, আধকপালে ব্যথা, অর্থাৎ হাই প্রেশারের ক্ষেত্রেও এই মর্গান ওষুধটি ভালো কাজ করবে। মর্গান কী অরুচি কিসে, তার কী খাবার সে পছন্দ করে না, যেমন ডিম, মাংস, চর্বি জাতীয় খাবার। শিশুদের বারংবার শ্বাসনালীর ফুসফুস প্রদাহে এটা কাজ করে। প্রত্যেক শীতে শ্বাসনালীর প্রদাহ, মানে শীতকাল আসলে শ্বাসনালীর প্রদাহ, যেমন শীতকাল আসলে আমার একটা কাশি হয়, তার মানে এটাই লক্ষণটা মর্গানের একটা বৈশিষ্ট্য। যৌন রেচনতন্ত্র, মাসিক শুরু হওয়ার কালে রক্তাধিক্যজনিত মাথা ব্যথা, একইভাবে ডিম্বাশয় স্থানীয় ব্যথা, রজবন্ধের সময়কালে মুখমণ্ডলে রক্তাধিক্য, উচ্ছ্বাস, শ্বেতপ্রদর অর্থাৎ লিউকেরিয়া, দুর্গন্ধযুক্ত হলদে হাজাকর স্রাব, যোনিদেশে চুলকানি, অন্ডথলিতে চর্মোদ্ভেদ, আঁশযুক্ত রক্তস্রাবী চুলকানি যুক্ত বৃক্কশূল সহ মূত্র পাথরি, মূত্রাশয় প্রদাহ, ঘন ঘন জ্বালাকর প্রস্রাব। তো এইসব যৌন এবং রেচনতন্ত্রের এইসব সমস্যা হলে মর্গান ভালো কাজ করে। একটা জিনিস আপনাদের বলে রাখি, যে মর্গান বিশুদ্ধ স্যার বলেছেন, ওটা আসলে মর্গান পিওরকে বোঝানো হয়েছে। মর্গান পিওরটা হচ্ছে মর্গান বিশুদ্ধ, আর মর্গান গার্টনার তো আরেকটা। শুধু মর্গান বলতে আমরা মর্গান পিওরকেই বোঝানো যায়। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা, যেহেতু সময় স্বল্পতা রয়েছে, এভাবে আমরা এই ম্যাট্রামেটিকাগুলো নিজেরাই পড়ে নেব বইটি সংগ্রহ করে।
তাহলে আমরা রোগের লক্ষণগুলো সংগ্রহ করে এই জটিল রোগীতে এই অন্ত্রন ওষুধগুলো বা বাওয়েল ওষুধগুলো ব্যবহার করতে পারবো। তো আশা করি আপনারা এই মূল্যবান অথচ ছোটো ম্যাট্রিয়া সংগ্রহ করবেন। বইটির নাম হচ্ছে অন্ত্রন ওষুধ, উৎপত্তি, ইতিহাস, ব্যবহারবিধি ও ম্যাট্রিয়া। লিখেছেন ডাক্তার শেখ ফারুক এলাহি, MBBS, DHMS। তো বইটির মূল্য হচ্ছে 130 টাকা। বইটি পাওয়া যাচ্ছে অনলাইন হোমিও বুক স্টলে। আপনারা বইটির জন্য সরাসরি কল করতে পারেন 01912150642। একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বারটি আমি আবার বলছি 01912150642। তো আশা করি অন্ত্রন ওষুধ, উৎপত্তি, ইতিহাস, ব্যবহারবিধি ও ম্যাট্রিয়া বইটি সংগ্রহের মাধ্যমে আপনারা বাউল ওষুধের জানা এবং ব্যবহারের যাত্রা শুরু করবেন এবং আপনাদের হোমিওপ্যাথিক জ্ঞানকে আরও বাড়াবেন, দক্ষতাকে সমৃদ্ধ করবেন এবং একজন ভালো হোমিওপ্যাথে পরিণত হবেন এবং সবসময় হোমিও বইয়ের জন্য নির্ভর করবেন অনলাইন হোমিও বুক স্টলে। এই আশাই ব্যক্ত করছি এবং সবাইকে ধন্যবাদ, শুভকামনা, শুভরাত্রি জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।